পৃষ্ঠা 506। 2. বৈচিত্র্য, ডাইভার্সিটি। আমাদের চারপাশের বিভিন্ন বস্তু ও ধারণার বিভিন্নতাকে এক কথায় বৈচিত্র্য বলা হয়। আমাদের চারপাশের সকল মানুষের শারীরিক, আচার আচরণগত, ধর্মীয়, সংস্কৃতি, বিশ্বাস, সামাজিক অবস্থা এক হয় না। তারা একে অপরের থেকে ভিন্ন হয়ে থাকে। মানুষের মধ্যে বিভিন্নতার কারণ বিভিন্ন হতে পারে, যেমন ধর্মীয়, অর্থনৈতিক, বর্ণ ও শ্রেণীগত ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একটি শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা শারীরিক ও গুণগত দিক থেকে একরকম হয় না। ভারতের বৈচিত্র্য, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। ভারতবর্ষে বিভিন্ন বিষয় বৈচিত্র্য দেখতে পাওয়া যায়। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, আমাদের খাদ্যাভ্যাসও আলাদা, আমরা বিভিন্ন উৎসব পালন করি, আর আমাদের ধর্মও আলাদা। কিন্তু ভারতবর্ষে এত বিভিন্নতা থাকা সত্ত্বেও অনেক বিষয় ঐক্যও লক্ষ্য করা যায়। ভারতবর্ষে বৈচিত্র্যের কারণ প্রধানত ভৌগোলিক ও ঐতিহাসিক কারণ এই বৈচিত্র্যের জন্য দায়ী। আমরা আমাদের চারপাশে নদী, পাহাড়, সমুদ্র ইত্যাদি দেখতে পাই, যা অতীতে প্রাকৃতিক প্রতিবন্ধকতা হিসেবে কাজ করত। এছাড়া মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো পায়ে হেঁটে। ফলে মানুষের মেলামেশার সুযোগ কম ছিল। যোগাযোগ ব্যবস্থার বিবর্তনের ফলে মানুষ ঐক্যবদ্ধ হলো। বিভিন্ন স্থানের ঐক্যবদ্ধ মানুষ বিভিন্ন সমাজ, সংস্কৃতি, ধর্ম, শ্রেণী ইত্যাদি গড়ে তুলল। ফলে মানুষের মধ্যে বিভিন্নতা প্রকট হলো। বৈচিত্র্যের ফলাফল। ভারতবর্ষের এই বৈচিত্র্য ভারতবাসীর জীবনকে আরও পরিপুষ্ট করে তোলে। ভারতবাসীর বিভিন্ন ভাষা, বিভিন্ন ধর্ম, বিভিন্ন সংস্কৃতি সারা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত। ভারতবাসীরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই বিভিন্নতা নিয়ে গর্বিত। বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ভারতবর্ষের এই বৈচিত্র্য সবসময় ভারতীয়দের কাছে শক্তির উৎস হিসেবে কাজ করেছে। ব্রিটিশ রাজত্বকালে ভারতবর্ষের বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম ও বিভিন্ন অঞ্চলের মানুষ একত্রিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তাঁরা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিল, বিভিন্ন কার্যাবলী পালন করেছিল এবং একত্রে জেলে বন্দিও ছিল। ব্রিটিশরা ভারতবর্ষের বিভিন্নতাকে কাজে লাগিয়েই দেশ ভাগ করতে চেয়েছিল, কিন্তু দেশবাসীরা ব্রিটিশদের কাছে বৈচিত্র্যের মধ্যেও যে তারা এক, এই বিষয়টি দেখিয়ে দিয়েছিল। জওহরলাল নেহেরু তাঁর বই ডিসকভারি অফ ইন্ডিয়াতে প্রথম ভারতবর্ষের প্রেক্ষিতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য কথাটি ব্যবহার করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতবর্ষের জাতীয় সঙ্গীতও কোট বৈচিত্র্যের মধ্যে ঐক্যর আনকোট দৃষ্টান্ত বহন করে। বিভিন্নতা এবং বিভেদ। বৈচিত্র্যময় ভারতবাসীর সমাজ, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শারীরিক, ধর্মীয় সমস্ত দিক থেকে বিভিন্নতা দেখা যায়। এই বৈচিত্র্য যেমন ভারতীয় ঐতিহ্যকে উর্বর করে, তেমনি অন্যদিকে বিভিন্ন মানুষের প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। এই বিষয়ে দু ধরনের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। এ. পূর্ব সংস্কার, প্রেজুডিস। কোনো একটি মানুষের প্রতি কোনো পরীক্ষা নিরীক্ষা ও বিচার ছাড়াই তার প্রতি মতামত জ্ঞাপন বা তার প্রতি ঋণাত্মক মতামত জ্ঞাপনই হল পূর্ব সংস্কার দৃষ্টিভঙ্গি বা প্রেজুডিস। যেমন যদি কেউ ভাবে ইংরেজি হলো সর্বোত্তম ভাষা এবং অন্যান্য ভাষা অপ্রয়োজনীয়, তাহলে অন্যান্য ভাষার প্রতি সে ঋণাত্মক মত জ্ঞাপন করছে, অর্থাৎ পূর্ব সংস্কার করছে। এর ফলে বহু মানুষের অন্যান্য ভাষার প্রতি আনুগত্য কমে যাচ্ছে। বি. অপরিবর্তনীয়, স্টিরিওটাইপ। যদি কোনো এক শ্রেণীর মানুষের সম্পর্কে আমরা একটি অপরিবর্তনীয় বা স্থির ধারণা করে থাকি, তাহলে তাকে অপরিবর্তনীয় বা স্টিরিওটাইপ দৃষ্টিভঙ্গি বলা হয়। যেমন আমরা যদি বলি, পৃষ্ঠা 507, ছেলেরা কাঁদে না আর মেয়েরা কাঁদে, তাহলে আমরা একটি শ্রেণীর অর্থাৎ ছেলে
মানুষের সম্পর্কে একটি অপরিবর্তনীয় ধারণা করছি যে তারা কাঁদে না। অপরদিকে আমরা যদি কোনো দেশের জাতি, ধর্ম, সংস্কৃতিকে খারাপ বলি, তাহলেও বলা হবে যে আমরা সেই দেশের প্রতি একটি স্থির দৃষ্টিভঙ্গি জ্ঞাপন করছি যে ওই দেশের সংস্কৃতি খারাপ। এই দুই দৃষ্টিভঙ্গি একটি সমাজের অনগ্রসরতার জন্য দায়ী। এর ফলে বিভিন্ন জাতি, শ্রেণী, ধর্ম, ভাষাভাষী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। অসাম্যতা এবং বিভেদ, পূর্ব সংস্কার ও অপরিবর্তনীয় দৃষ্টিভঙ্গি বিভেদ সৃষ্টি করে এবং একটি সমাজের অনগ্রসরতা ডেকে আনে। বিভেদ সৃষ্টি হয় ধর্মীয়, শ্রেণীগত, জাতিগত ও লিঙ্গের ভিত্তিতে। সম্পত্তির ভিত্তিতেও মানুষের সঙ্গে মানুষের বিভেদ সৃষ্টি হয়। সমাজে যারা নিজেদের প্রয়োজনীয় অন্ন, বস্ত্র ও বাসস্থান সংগ্রহ করতে অসমর্থ, তারা এই বিভেদের মুখোমুখি হয়। সমাজের অন্যান্য মানুষরা তাদেরকে গরিব বলে শ্রদ্ধা করে না, ঘৃণা করে। এইভাবে অসাম্য সৃষ্টি হয়। বিভেদ, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা। ভারত জাতি বা বর্ণের চিরাচরিত দেশ। অতীতে মানুষ জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন পেশা গ্রহণ করত। ভারতের জাতিভেদ প্রথা বা সামাজিক প্রকারভেদ প্রকৃতপক্ষে এই সকল কর্মকে কেন্দ্র করেই। সামাজিক বর্ণভেদগুলি হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এর মধ্যে প্রথম তিনটি শ্রেণী উঁচু জাত ও শেষের প্রকারভেদটি নিচু জাত বলে মনে করা হতো, কারণ শূদ্ররা বিভিন্ন নিকৃষ্ট কাজকর্মকে পেশা হিসেবে নিত। একজন মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও শূদ্র জাতির কাজই তাকে করতে হতো। এই প্রসঙ্গে আর এক শ্রেণীর কথা বলা যায়, যারা নিজেদের জীবিকার কারণে গ্রামের বাইরে থাকত। তারা জীবজন্তুদের ছাল ছাড়াতো, মৃত জীবজন্তুদের পরিষ্কার করত। তাদেরকে শ্রেণীবহির্ভূত ও অস্পৃশ্য বলে ভাবা হতো। তারা সাধারণ মানুষের সুযোগ সুবিধা থেকে বহিষ্কৃত হতো অস্পৃশ্যতার কারণে। বর্তমানে এই সকল জাতিকে তফসিলি জাতি বলা হয়। বর্তমানে ভারতীয় জনসংখ্যার 24% তফসিলি জাতি ও উপজাতি মানুষ বিরাজ করছে। এই সকল জাতির জন্য সংরক্ষণ ব্যবস্থা চালু আছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে। ডক্টর বি.আর. আম্বেদকর এই সকল অস্পৃশ্য জাতির নেতা হিসেবে কাজ করেছিলেন। তিনি নিজেও এই জাতির অন্তর্ভুক্ত ছিলেন। এই জাতির তিনি প্রথম ব্যক্তি যিনি কলেজের পড়া শেষ করে ইংল্যান্ডে আইনবিদ্যা পড়ার জন্য গিয়েছিলেন। তিনি এই জাতিগুলির অন্তর্ভুক্ত মানুষদের পড়াশোনার ব্যবস্থা করেন। সাম্যের জন্য প্রচেষ্টা। স্বাধীনতার জন্য যেমন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলেছিল, সেরকম বিভিন্ন অনগ্রসর মানুষ তাদের সাম্যের জন্য লড়াই চালিয়েছিল। বিভিন্ন অনগ্রসর মানুষ, মহিলা, উপজাতিরা তাদের অসাম্যের বিরুদ্ধে লড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন নেতা এরকম অসাম্যের কথা মাথায় রেখে সংবিধানে কিছু নিয়মের মাধ্যমে এই সকল জাতির প্রতি ব্যবহার কেমন হওয়া উচিত তা নির্দিষ্ট করেছিলেন। যেমন ডক্টর বি.আর. আম্বেদকর দলিত সম্প্রদায়ের জন্য লড়েছিলেন। তাই ভারতীয় সংবিধানে বলা হয়েছে যে সকল মানুষই সমান। সকল মানুষের মধ্যে এই সাম্যই সকল ভারতবাসীর মধ্যে ঐক্যের সঞ্চার করবে। প্রত্যেক মানুষের সমান অধিকার ও সুযোগের কথা বলা হয় সংবিধানে। অস্পৃশ্যতাকে অপরাধ বলে চিহ্নিত করা হয় এবং তা আইন দ্বারা দূরীভূত করার ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রত্যেক ধর্মের প্রতি আনুগত্য ও সকল ধর্মই সমান এ কথা বলা হয়েছে। সবশেষে ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার কথা বলা হয়েছে সংবিধানে। ভারতের বৈচিত্র্য ও ঐক্য, ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি অফ ইন্ডিয়া। প্রকৃতির লীলানিকেতন এই ভারতভূমি। অপূর্ব বৈচিত্র্যের সমাবেশে এই মনোমুগ্ধকর দেশ গড়ে উঠেছে। আয়তনের বিশালতা, লোকসংখ্যার বিপুলতা, ভূপ্রকৃতির গঠন, জলবায়ুর বিভিন্নতা, জাতি, ধর্ম, ভাষা, রীতিনীতি,
সংস্কৃতির বিভিন্নতা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য ভারতবর্ষকে একটি মহাদেশ বা উপমহাদেশ সাবকন্টিনেন্ট বলা যেতে পারে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এজন্য ভারতকে বিশ্বের ক্ষুদ্র সংস্করণ বা বিশ্বের সারাংশ এপিটোম অফ দ্য ওয়ার্ল্ড বলে উল্লেখ করেছেন। ভারতের ভৌগোলিক বৈচিত্র্য, জিওগ্রাফিক ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। ভৌগোলিক ও প্রাকৃতিক দিক থেকে ভারতের বৈচিত্র্য সীমাহীন। উত্তুঙ্গ পর্বতমালা, উত্তাল সমুদ্র, নদীমাতৃক শস্য শ্যামলা বিস্তীর্ণ সমভূমি, অসংখ্য নদ নদী, গহন, পৃষ্ঠা 508, অরণ্যানী, দিগন্ত বিস্তৃত ঊষর মরুভূমি ভারতকে এক অপরূপ বৈচিত্র্যে পূর্ণ করেছে। জলবায়ু ও আবহাওয়ার দিক থেকে ভারত বৈচিত্র্যময়। তুষারাবৃত হিমালয়ের প্রবল শৈত্য, মরু অঞ্চলের প্রবল উত্তাপ, বাংলার নাতিশীতোষ্ণ আবহাওয়া, এক কথায় বঙ্গদেশীয় আবহাওয়া, পোলার ক্লাইমেট, পরিমিত আবহাওয়া, টেম্পারেট ক্লাইমেট এবং গ্রীষ্মকালীন আবহাওয়া, ট্রপিক্যাল ক্লাইমেট সবই ভারতের বুকে বিদ্যমান। ভারতের জাতিগত বৈচিত্র্য, এথনিক ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। প্রাকৃতিক বৈচিত্র্যের মতো ভারতে জনগোষ্ঠীর বৈচিত্র্য নেহাত কম নয়। ভারতের জনসংখ্যা হল বিশ্বের 1/6। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস লেখেন যে বিশ্বে ভারতের জনসংখ্যা সর্ববৃহৎ। যুগ যুগ ধরে বহু বিদেশি জাতি ও উপজাতি ভারতে প্রবেশ করেছে। দ্রাবিড়, আর্য, পারসিক, গ্রিক, শক, পহল্লব, কুষাণ, আরব, তুর্কি, আফগান, মঙ্গল এবং বিভিন্ন ইউরোপীয় জাতিগোষ্ঠীর সমবায়ে ভারতীয় মহাজাতি গড়ে উঠেছে। ভারতের আদিম অধিবাসী কোল, ভিল, মুন্ডা, গোন্ড, সাঁওতাল প্রভৃতি শিকার নির্ভর অরণ্য সন্তান থেকে শুরু করে শহরবাসী অতি আধুনিক চিন্তাধারার মানুষরা এই মহাজাতির অন্তর্ভুক্ত। বিশ্বের সকল জাতিগোষ্ঠীর মানুষই ভারতে বিদ্যমান এবং এইসব বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে ভারতে এক মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছে। ডক্টর স্মিথ তাই ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথের কথায় ভারত হল কোট মহামানবের সাগর তীর আনকোট। ভারতের ভাষাগত বৈচিত্র্য, ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। ভারতে ভাষার সংখ্যা 179 এবং উপভাষার সংখ্যা 544টি। যেসব ভাষার সঙ্গে সংস্কৃতির যোগ আছে এবং যেগুলির ব্যবহারও সর্বাধিক তার সংখ্যা মাত্র 15টি। উত্তর ভারতের ভাষাগুলির মধ্যে হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, রাজস্থানী, অহমিয়া, ওড়িয়া এবং দাক্ষিণাত্যের ভাষাগুলির মধ্যে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় প্রভৃতি উল্লেখযোগ্য। উত্তর ভারতের ভাষাগুলি মূলত সংস্কৃত থেকে এবং দাক্ষিণাত্যের ভাষাগুলি দ্রাবিড় থেকে উৎপন্ন হয়েছে। ভারতের ধর্মগত বৈচিত্র্য, রিলিজিয়ান ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। ধর্মের দিক থেকেও ভারতবাসীর বৈচিত্র্য নজরে আসার মতো। বিশ্বের প্রায় সকল প্রধান ধর্মমতই ভারতে বিদ্যমান। হিন্দু, ইসলাম, জৈন, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জরথুস্ট্রীয় এবং আরও নানা ধর্মমত ভারতে প্রচলিত। ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মাবলম্বী হলেও এই ধর্মের মধ্যে নানা বিভাজন, নানা সম্প্রদায়, নানা প্রথা, নানা সংস্কার ও নানা দেবতার অস্তিত্ব পরিলক্ষিত হয়। এই ধর্ম বৈদিক, পৌরাণিক, শৈব, বৈষ্ণব, একেশ্বরবাদ, দ্বৈতা বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, সাকার, নিরাকার, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ প্রভৃতি নানা সম্প্রদায় ও মতবাদে বিভক্ত। বৌদ্ধ ধর্ম আবার মহাযান ও হীনযান, জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর প্রভৃতি সম্প্রদায়ে বিভক্ত। ইসলাম ধর্ম শিয়া, সুন্নি এবং খ্রিস্টান ধর্ম ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ে বিভক্ত।
ভারতের সামাজিক বৈচিত্র্য, সোশ্যাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। সামাজিক বিন্যাস, জীবনযাত্রা প্রণালী, জীবনচর্যা, পোশাক পরিচ্ছদ, খাদ্য প্রভৃতির দিক থেকেও ভারতবাসীর মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। ভারতীয় সমাজ জাতি, বর্ণ ও নানা উপবর্ণে বিভক্ত। সমাজের উচ্চবর্ণের মানুষরা নানা অধিকার ভোগ করলেও তথাকথিত নিম্নবর্ণের মানুষরা বহু ক্ষেত্রে তা থেকে বঞ্চিত। চণ্ডালদের অবস্থা শূদ্রদের চেয়েও শোচনীয়। জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গ্রাম ও শহরের বাইরে তাদের বাস করতে হতো। কোল, ভিল, মুন্ডা, খন্দ প্রভৃতি অরণ্যচারী আদিম অধিবাসী থেকে শহরের আধুনিকতম মানুষ সবই ভারতীয় জনসমাজের অন্তর্গত। পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ও অর্থনৈতিক অবস্থার দিক থেকে দেশবাসীর মধ্যে নানা পার্থক্য আছে। এইসব বৈচিত্র্যের কারণে ডক্টর রাধা কুমুদ মুখোপাধ্যায় ভারতকে বিভিন্ন ধর্ম, প্রথা, সংস্কৃতি, বিশ্বাস, ভাষা, জাতিগোষ্ঠী ও সামাজিক ব্যবস্থার জাদুঘর বলে অভিহিত করেছেন। ভারতের রাজনৈতিক বৈচিত্র্য, পলিটিক্যাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া। ভারতের বিশাল আয়তন, সীমাহীন প্রাকৃতিক বৈচিত্র্য হেতু ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং জাতি, ধর্ম, ভাষার পার্থক্য প্রভৃতি কারণে ব্রিটিশ শাসনের পূর্বে সমগ্র ভারতে কোনো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। নদ নদী, পাহাড় পর্বত, মরুভূমি ও অরণ্যজনিত কারণে ভারত অসংখ্য জনপদ ও ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। মৌর্য, গুপ্ত, খলজি ও মোঘল আমলে অখণ্ড ভারত সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করা হয়, কিন্তু কেন্দ্রীয় শাসনের দুর্বলতা বা বিদেশি আক্রমণের ফলে ভারতের রাষ্ট্রীয় ঐক্য বারংবার বাধাপ্রাপ্ত হয়। এই কারণে প্রাচীন বা মধ্যযুগে ভারত একটি ঐক্যবদ্ধ দেশ এবং ভারতীয়রা একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারেনি। পৃষ্ঠা 509। ভারতের ধর্মীয় ঐক্য, রিলিজিয়াস ইউনিটি অফ ইন্ডিয়া। ভারতের অধিকাংশ অধিবাসী হিন্দু সমাজের অন্তর্ভুক্ত। হিন্দুদের মধ্যে অসংখ্য ভেদাভেদ থাকলেও বেদ সম্পর্কে সকলেই প্রগাঢ় শ্রদ্ধাশীল। বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত সকল হিন্দুর কাছে সমান পবিত্র। শিব ও বিষ্ণু ভারতের সর্বত্রই বিভিন্ন নামে পূজিত এবং তুষারাবৃত হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত এই দেবতাদের নামে অসংখ্য মন্দির নির্মিত হয়েছে। শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণের জয়গাথা ভারতের সর্বত্রই সমানভাবে আদৃত। ভারতের সর্বত্রই হিন্দুরা আত্মার অবিনশ্বরতা, অবতারবাদ, কর্মফলবাদ, জন্মান্তরবাদ, মোক্ষ, পবিত্রতা, সততা ও সহনশীলতার আদর্শে বিশ্বাসী। হিন্দু পুরোহিত তাঁর আচমন মন্ত্রে ভারতের বিভিন্ন স্থানে প্রবাহিত গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী এই 7টি নদীর পবিত্রতার কথা অতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অপর একটি মন্ত্রে একই সঙ্গে অযোধ্যা, মথুরা, মায়া, হরিদ্বার, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী এবং দ্বারকা প্রভৃতি তীর্থস্থানগুলির কথা বলা হয়েছে। ভারতের সাংস্কৃতিক ঐক্য, কালচারাল ইউনিটি অফ ইন্ডিয়া। যুগ যুগ ধরে গ্রিক, পারসিক, শক, কুষাণ, পল্লব, হুন প্রভৃতি বিভিন্ন জাতির মানুষ পৃথক পৃথক সংস্কৃতি ও আচার আচরণ নিয়ে ভারতে প্রবেশ করেছে, কিন্তু ভারতীয় সংস্কৃতির চিরাচরিত মৌলিক রূপকে তারা কোনোভাবেই বিনষ্ট করতে পারেনি। সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ভারতবর্ষ আগন্তুক মতবাদকে গ্রহণ করে নিজ সংস্কৃতিকে পুষ্ট করেছে এবং বিদেশিরাও ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি গ্রহণ করে কালক্রমে ভারতীয় সমাজে বিলীন হয়ে গেছে। ভারতের প্রাকৃতিক ঐক্য, ন্যাচারাল ইউনিটি অফ ইন্ডিয়া। আর্য, পারসিক, গ্রিক, শক, পল্লব, কুষাণ, হুন, আরব, তুর্কি, আফগান এবং পরবর্তীকালে ইউরোপীয় জাতিবর্গ ভারতে প্রবেশ করে ভারতীয় পরিবেশে দীর্ঘদিন বাস করে একটি প্রাকৃতিক ঐক্য অর্জন করেছে এবং সম্পূর্ণভাবে ভারতীয় সত্তার সঙ্গে মিলেমিশে
একাকার হয়ে গেছে। স্যার যদুনাথ সরকার বলেন যে বিভিন্ন বৈদেশিক জাতি যারা দীর্ঘকাল ভারতে বাস করেছে, একই ধরনের খাদ্য গ্রহণ করেছে, একই নদীর জল পান করেছে, একই রৌদ্রালোকে পরিপুষ্ট হয়েছে এবং দৈনন্দিন জীবনে একই নিয়ম অনুসরণ করেছে, তাদের দেহাবয়বে এবং জীবনযাত্রায় কিছু পরিমাণে সাদৃশ্য এসে গেছে। ভারতের রাজনৈতিক ঐক্য, পলিটিক্যাল ইউনিটি অফ ইন্ডিয়া। রাজনৈতিক ঐক্যের আদর্শ অতি প্রাচীনকাল থেকে ভারতীয় মনকে আকৃষ্ট করেছিল। বেদ, পুরাণে প্রভৃতি ভারতীয় সাহিত্যের সম্রাটদের রাজাধিরাজ, বিরাট, একরাট, অধিরাজ, রাজচক্রবর্তী প্রভৃতি উপাধি গ্রহণ এবং অশ্বমেধ, রাজসূয়, রাজপেয় প্রভৃতি যজ্ঞানুষ্ঠান প্রভৃতি সার্বভৌম সাম্রাজ্য ও ভৌগোলিক একতার আদর্শ প্রচার করা হতো। ঐতিহাসিক যুগে মৌর্য, শুঙ্গ, গুপ্ত প্রভৃতি রাজাগণ, মুসলিম যুগে খলজি, তুগলক এবং তৈমুর বংশ ভারতে সার্বভৌম রাজ্য স্থাপনের চেষ্টা করেছেন। পৃষ্ঠা 510। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। প্রশ্ন 1, ভারতের জাতিভেদ প্রথা বা সামাজিক প্রকারভেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? উত্তর, কর্ম। 2, ভারতের সামাজিক প্রকারভেদটি হল? উত্তর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 3, শ্রেণী বহির্ভূত বা অস্পৃশ্য কাদের বলা হতো? উত্তর, তফসিলি জাতি ও উপজাতি। 4, বর্তমানে ভারতীয় জনসংখ্যার কত শতাংশ তফসিলি জাতি ও উপজাতি? উত্তর, 24%। 5, কোনো একটি মানুষের প্রতি কোনো বিচার ছাড়াই তার প্রতি ঋণাত্মক মতামত জ্ঞাপনকে কি বলে? উত্তর, পূর্ব সংস্কার। 6, যখন এক শ্রেণীর প্রতি একটি অপরিবর্তনীয় ধারণা করা হয় তখন সেই দৃষ্টিভঙ্গিকে কি বলে? উত্তর, অপরিবর্তনীয়। 7, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। 8, ডান্ডিয়া হলো জনপ্রিয় নৃত্য। উত্তর, গুজরাট। 9, ভারতীয় সংবিধানে উল্লিখিত সরকারি ভাষা হলো? উত্তর, হিন্দি ও ইংরেজি। 10, তফসিলি জাতিদের জন্য বিদ্যালয়গুলিতে শতকরা কত ভাগ আসন সংরক্ষিত আছে? উত্তর, 7.5%। 11, ডোগরি কোন অঞ্চলের ভাষা? উত্তর, জম্মু ও কাশ্মীর। 12, কোন রাজ্যে আদিবাসীদের জন্য আলাদা মিনিস্ট্রি নেই? উত্তর, উত্তরপ্রদেশ। 13, জাতিভেদ প্রথা উন্নতি করে? উত্তর, সামাজিক দুর্দশা। 14, অস্পৃশ্যতা হলো? উত্তর, মানুষের আচরণ। 15, শূদ্রদের কাজ ছিল? উত্তর, পরিষেবা। 16, বর্ণ কথাটির অর্থ? উত্তর, জাতি।